নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগে এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে যাচ্ছি যিনি ক্লাস 4তে স্বাধীনতা সংগ্রামে কিছুটা হলেও যোগদান করেছিলেন। আর ওনার আন্দামানে চাকরি জীবনের যে অভিজ্ঞতা সেটা ওনার মুখেই আমরা শুনতে পারবো। আমার বাড়ির থেকে ওনার বাড়ির ডিস্টেন্সটা অনেক কম। আমার মেয়ের জীবনের সবথেকে বড় পাওনা যে এনার মতন ব্যক্তি আমার মেয়েকে কিছু মোরাল টিচ দিলেন আর মেয়ের মুখে কিছু গান শুনলেন। আমাদের কাছেও বড় পাওনা, কারণ কি আজকাল সোসাইটিতে এই ধরনের গণ্যমান্য ব্যক্তিকে খুঁজে বের করা খুবই মুশকিল। আর খুবই ভালো মনের মানুষ, অনেক ট্যালেন্টেড, আজও সব কথা মনে আছে। আর উনি বয়স হয়ে যাওয়ার পরও উনি খুবই স্ট্রং। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 95 ইয়ার্সে 1.5-2 মাস আগে একটা সার্জারিও হয়েছে, তারপরও নিজের কাজ নিজেই করেন। এনার আত্মীয় স্বজন, নাতিপুতি, পরিচিত মানুষ সবাই এনাকে অনেক রেসপেক্ট করেন। ওনার কিছু পুরনো দিনের কথা, আর কিছুদিন আগে ওনার ছোট মেয়ে মারা গেছেন, সেই সব কথা মনে করে চোখের জল ধরে রাখতে পারলেন না। তাহলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন।
विष्णु शिव स्वरूपा त्वं नान्यथा ब्रह्मा विष्णु शिव स्वरूपा त्वं नान्यथा ছোট মেয়েটা বলতো কোনোদিন চাকরি চাকরি দিই হ্যাঁ বাবা যেমন আছো ভালো এই সব আচ্ছা 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 করতাম খাইতে ইচ্ছে করতাম কিন্তু ওই যে আবার এই দাদু কিছু মানে না তো ওই কইয়া দেবে তাহলে ওরা আবার সিধা রাস্তায় করবে অবরোহ ওই নেই শব্দ পাইনি মাস্টারি মনে করছে আরো আরো মনে কি আরো অবরোহণ এই গানের মধ্যে আরোহণ আমি এগুলোকে কারো মধ্যে শুনি নেই এবং দেখেনি কোন মাছ দিয়ে নিচে কোন সুন্দর করে স্ট্যান্ডার্ড জেনারেলি কখন না দেখবি সেটা বলতে না দে মানে নাশা দিয়ে শীত দিয়ে কত করে দরকার এনে বুঝে যাবে যাই তার মানে বাড়ি বার নাশা নাশা বলে না খুব শীঘ্র বাড়ি আমি তো ঠিক আছে মেয়েদের বা হাতটাই ভালো একটু পুরোনো পাল্টিও পেয়ে যায় কিন্তু দেখবি ওইটা তোদের মেয়েদের বাটাই সবসময় প্রবল থাকে হ্যাঁ দেখে নিই গানটারই সমস্যায় বলছি কি আপনি আন্দামানে এসছেন কবে? এমনি তো কে দিবসই পরিচিত নাম কৃষ্ণদাস বসু ফ্যামিলির লোক আমি। আপনি আন্দামানে কবে এসছেন? আমি আন্দামানে প্রথম একবার এসে 2 মাস থেকে গেছি 1951-এ। 1951 এত বছর আগে আইসা 5-7 মাস ছিলাম। তারপরে আমার দাদা বাংলাদেশ থেকে আসছিল চাকরি বাকরি গুটিয়ে গাটিয়া, তখন বারাকপুরে থাকতো। আমার মেয়েদার ছিল বারাকপুর লালবাগানে পুলিশে, সেই বেকার বসা যে চলো আন্দামানে জায়গায় চাকরি আমরা পাবই। তখন 53-তে দাদাকে নিয়ে আসি, এই তখন থেকেই আছি 53 আছি 2000। ওই সময় আন্দামানে চাকরি সূত্রে এসেছিলেন কি সেটেলমেন্টে এসেছিলেন? না না না, চাকরি সূত্রে। তো আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করতেন? মেরিন ডিপার্টমেন্ট। মেরিনে? তো একদম কত বছর কাজ করেছেন আপনি? আপনার এখন বয়স কত? কত হইতে পারে? 95, 100? 100 না, 95। যাই হোক কাছাকাছি বলতে পেরেছি আর কি। 95। আমি 1950-তে ম্যাট্রিক পাস করছি। 1950? হ্যাঁ 50। আপনার কতদূর পড়াশোনা? ম্যাট্রিক পাস করেই আন্দামানে এসেছি। তারপরেও এখানে কলেজ টলেজ হইল আন্দামানে, তখন বহু লোকে এই ম্যাট্রিক পাশওয়ালারা যত আছে, যত মানে কি বহু, তারা এই কলেজে পড়তো। হ্যাঁ, আবার তখনকার দিনে বোধহয় 11 ক্লাস হয়ে গেছিল। 11 ক্লাসের পরে বিএ পাস করতে গেলে 3 বছর লাগতো, 10 ছিল না। কিন্তু আমি আবার 10 আলা ম্যাট্রিক, তখন 10 বলতে না, ম্যাট্রিকুলেশন। আমি তখন চেষ্টা করি এইখান থেকে কতগুলো ছেলেরা যায় আমার সমবয়সী কলকাতা ইউনিভার্সিটিতে তারা পরীক্ষা দিত বিএ পাস করার জন্যে। হ্যাঁ, সেই জন্য আমিও শুরু করলাম। প্রি ইউনিভার্সিটি শুরু হয়েছে তখন
তখনকে আবার হাই স্কুলের থেকে সার্টিফিকেট দিয়ে দিত ম্যাট্রিক বইলা, তাতে গভর্নমেন্টের ক্লার্ক মাস্টার এইসব চাকরি হইতো তখন। হাই স্কুলে যে কোনো হাই স্কুলে বইটা ট্রেনে উঠছিল বা পড়ছে কিছুতেই তাদের চাকরি দিত, ক্লার্কে, প্রাইমারি স্কুলে এন্টাইটেল হইতো তারা। অনেক আছে, এখনও অনেক আছে। যাই হোক, আমি আবার আমিও ভাবলাম এখানে তো নাইট কলেজ হয়ে গেছে মহাবীর সিংয়ের টাইমে, হ্যাঁ, যে আমিও তাইলে বিএ পাস করবো। কারখানায় তো বহু বছর হয়ে গেছে কাজ, তবুও বিএ পাস করবো। তাই সাথে সাথে অনেকেই ছিল তো, তারা পড়তো, নাইট কলেজ হইতো, যাই আমি ভেবেছিলাম। আর ওই ইন্দিরা গান্ধী কি আছেন ইউনিভার্সিটি, হ্যাঁ, ওপেন ইউনিভার্সিটি, ওইতে পরীক্ষা দিয়ে দিই অনেকে পাকে। আমি বলছি দিই না, আমিও তখন ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আমি ওটা আমারটা ইন্দিরা গান্ধী গ্রুপে ছিল না, ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আমি পরীক্ষা যাতে বিয়ে দিতে পারি সেটা, তাতে দেখা গেল আমাকে প্রি ইউনিভার্সিটি পাস করতে হবে 1 বছরের উপর। তখন আমি একটা মামুলি সাজেশনকে একটা বই গেল, তার মধ্যে সব সাবজেক্ট। দেশে গেছি, এখান থেকে আমি স্টার্টে করছি, দেশে যে পরীক্ষা দিতে গেলাম, এখান থেকেই করসপন্ডেন্স গেলে সব ব্যবস্থা হয়ে গেল, এই সিটও পড়লো সব, মানে যাই পরীক্ষা দিলাম, আমি পাস হয়ে গেলাম। তার মানে এইটাকে 64-এ এই ইয়ারটা, অ্যাকচুয়ালি 50-তে আমি ম্যাট্রিক পাস করেছি, কিন্তু 64-এ অ্যাজ এ এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসাবে আমি ইউনিভার্সিটিও পাস করলাম। হ্যাঁ, তারপরে আর তখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়তে গেলে বিয়ের জন্য 3 বছর পড়তে হইতো আফটার পাসিং প্রি ইউনিভার্সিটি। প্রি ইউনিভার্সিটিতে পাস করলামই, তাহলে বিয়ের জন্যই তো প্রি ইউনিভার্সিটিতে পড়া বা দেওয়া। প্রি ইউনিভার্সিটিও পাস করে গেলাম ভালো, কিন্তু আর সংসারের চাকরি। আন্দামানে কি মেরিনে কি পদে ছিলেন? প্রথম আমার পদ ছিল মজদুর, সেই ঢুকে পড়লাম মজদুরে। তারপরে আস্তে আস্তে একজনে নিয়ে গেল, স্যান্ডেল সাহেব ছিল ইঞ্জিনিয়ার, হ্যাঁ, না স্যান্ডেল ছিল না, অন্য একটা গোয়ানিজ একটা লেফটেন্যান্ট কমান্ডার রয়্যাল নেভি, সে ছিল ডিপার্টমেন্টের মেরিন ডিপার্টমেন্টে। মেরিন ডিপার্টমেন্ট মানে মেরিন ডকইয়ার্ড, গভর্নমেন্ট ডকইয়ার্ড, মেরিন বলতো আর কি। আর ওটা রেকর্ডও হয়ে গেছে বোধ হয়, সেই আর কি 57 রুপিস মাসে মাইনা। হ্যাঁ, আমি বোধ হয় ফেব্রুয়ারি মাসে ঢুকছিলাম, 10 দিন আগে কয়দিনের কাজ করছিলাম, হ্যাঁ, তাতে আমার 20 টাকার একটা নোট মাইনা দিল মাসের শেষে। সব জায়গায় তপ্তকায় নতুন আর কি। 20 টাকার নোট তখন খুব মানে ভ্যালু ছিল, শুরু হয়ে গেছে তখন। খুব সুন্দর নোটটা, একবার নতুন নোট, সেই কামাই। আমার টাইমেই কতগুলো বাঙালির ছেলে ছিল, তারা মেনল্যান্ড থেকে চাকরি নিয়ে এসে ক্লার্কেরা, বিশেষ করে প্রাইমারি স্কুলে, তারা মাইনা পাইতো। তাদের মাইনা ছিল 115 টাকা প্লাস 33 1/3 দিত, যেহেতু তারা মেইনল্যান্ড রিক্রুট বলেই নাম ছিল তখনকার দিনে। আমি মেইনল্যান্ড রিক্রুট, তাতে গভর্নমেন্ট কোয়ার্টার দিত, 33 1/3 মাইনা বেশি দিত, বছরে একবার যাইতে পারতো ফ্রি। আমরা তো তখন শুরুতে ফ্রিতে দেশে যেতে, তো কিছুদিন পরেই ওইটা সিস্টেম হয়ে গেছিল। আমাদের সার্ভিসও তোরা গভর্নমেন্ট সার্ভিসের মতোই রেকর্ড হয়েছিল। তখন আমি হয়তো ক্লাস 3 ফিটারে ছিলাম, তখন আমরা রেগুলার হয়ে গেলাম। তখন এই ফেডিক্যালের তো এখান থেকে যা বয়স ডাক্তাররা লিখে দিত তাই চালিয়ে দিত, কিন্তু পরবর্তীকালে আমি তাহলে আমার ম্যাট্রিক সার্টিফিকেটের যে বয়সটা আছে সেটা আমি রেকর্ড করেছিলাম প্রুফ দিয়ে, তাতে আমার 3 বছর আগেই হয়ে গেলাম পিঠে। ওইটা না দেখার আমার এডুকেশনের কিছু সব লোক, তুই কী করছো? আরে সালা 57 টাকার মাইনার চাকরি, হ্যাঁ, ক্লার্কের মাইনা চাকরি পেয়েছি, পরীক্ষা দিয়ে তখনকার দিনে পরীক্ষা দিয়ে। হ্যাঁ, আমরা প্রথম আন্দোলনে এসে একটা পরীক্ষা দিলাম, 2টা পরীক্ষা দিচ্ছি। একটা টেলিফোন অপারেটর নেবে, 5-7 জন লোক ছিল টেলিফোন
বক্স এখান থেকে বাইকে ওইটা ঢুকিয়ে দেয়, জিজ্ঞাসা করতো কত নাম্বার চাই, হ্যালো হ্যালো। ওইটায় 5 জন লোক নিল। আগে পুলিশ ওয়্যারলেসে যারা কাজ করতো তাদের ডিউটি ছিল ওইটা, তারা ওইটা মেনটেন করতো। কিন্তু এটা সেপারেট হয়ে টেলিফোন 5টা লোক নিল, ম্যাট্রিক পাস চাই, 5টা লোক নিল। ওইটাতেও আমরা আর দরখাস্ত দিলাম, কিন্তু ওইটা সিলেক্ট হইল যাদের নাম্বার বেশি আছে রেজাল্ট ম্যাট্রিকে, তারাই ওইভাবে মেরিট লিস্টে নিয়ে দিল 5 জন। তখনকার দিনেও ম্যাদ্রাজ ইউনিভার্সিটি বা কেরালা ইউনিভার্সিটিতে ওদের সার্টিফিকেটে সাবজেক্ট ওয়াইজ নাম্বার থাকতো, এত পয়সা পাস, এত পয়সা পাস, এত পয়সা। সেটা আমাদের আমি সার্টিফিকেট পাইলেও 3 বছর পর, তাছাড়া কিছু না। ওই হেডমাস্টাররা তখনকার দিনে লিখে দিতে পাস করছে, সেই করেই বেশ করে এবং কত নম্বর পাইছে পরবর্তীকালে লিখে দিলে ওরা পাঠিয়ে দিত, তুমি এতটা। আইএমজি জেনারেলি দিতই না। আমি তো আন্দামানে 2-3 বছর কাজ করছি, তারপরে আমার সার্টিফিকেট এসে মেইনল্যান্ডের ঠিকানে এসে বাড়িতে আমি তখন এই ডাইরেক্টলি আমার এইখানে পাচ্ছে ম্যাট্রিক সার্টিফিকেট। আর তখনকার সার্টিফিকেটও খুব সুন্দর, ইউনিভার্সিটির সার্টিফিকেট অত ভালো না, খুব সুন্দর দেখি। তো ইউনিভার্সিটি আজকালকার তো একটা সুতা কাগজের মধ্যে লিখে দেয় দেখি। আগেকার দিনে দাম ছিল। আমাদের দিনে কি 33, 34, 35.5% পাস করতো ম্যাট্রিকে। 100 জন পরীক্ষা দিলে 30-32 জন পাস করতো, আর সব ফেল। এমন করে যে কোনো সব সাবজেক্টে পাস করতো, খালি বাংলা আর ইংরেজি ছিল 36%। মেজর ভার্সিটিগুলো বাংলা 36% নিয়ে পাস করতো, আর ইংরেজিতেও তাই। তো বাংলা 2 পেপার ছিল, ফার্স্ট পেপার ছিল। ইংরেজিতে 3 পেপার ছিল আমাদের, 3 ওই সব মিলিয়া যোগ করে 36% পাইলে পাস করতে। আমি সব করতাম, কেউ করতে পারতো না। আমি দেখাইতাম না যে আমি ম্যাট্রিক পাস। তখনকার দিনে ম্যাট্রিক পাস আমি লেখাপড়ি জানি। তখন তো ম্যাট্রিক পাসের একটা আলাদা দাম ছিল, ভালো নাম ছিল, ভালো নাম ছিল। ম্যাট্রিক পাস হলেই হইল। আমার সার্ভিস হয়ে গেছে তো একজন একটা দরখাস্ত লিখে দিল, অফিসে গেছি, অফিসে জমা দিয়েছি, আর কাজ করতেছি, অ্যাপয়েন্টমেন্ট অর্ডার পাই নাই। তারপরে দেখা গেল প্রায় 20-22 দিন পর, কি 1 মাস পর, আমার লেফটেন্যান্ট কমান্ডার র্যান্ড্রিল সাহেব অ্যাপ্লিকেশনের কিনারে নোট লিখে দিছে, ম্যাট্রিক পাস একে নেওয়া যাবে না। না, আমার এক ব্যাগ পাঠিয়েছে। তখন আমার তো 3-4 বছর হয়ে গেছে, একটা প্রমোশনও পাইছি। মাস্টারিতে গেলে আমি লোকাল রিক্রুট 115 টাকা পাবো, আর তখন আমি বেডে নিয়ে পাইতাম 85 টাকা পার ডে, মান্থলি। প্রথম তো 57। না, টিচারে তো বললেন বেশি। যাই তো আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছিল যে আপনার প্যাটিফিকেশন তুমি মথুরাতে জয়েন করো। তারপরে অনেক কিছু ঠিক ওই সময়তেই আমি টাইপরাইটার মেকানিকের চান্স পাইলাম। ডেইলি টেলিগ্রামে অ্যাডভার্টাইজ করছে ম্যাট্রিক পাস হইতে হবে, প্রিফারেন্স যারা কারখানায় সোল্ডারিং ঝালাইয়ের কাজ জানে, ওয়েল্ডিংয়ের কাজ জানে, তাদের প্রিফারেন্স দেওয়া হবে, কিন্তু ম্যাট্রিকুলেশন তো মাস্ট। সেক্রেটারি থেকে বেরিয়ে তখন আমি দেখলাম আমার স্টাফ মেন ইঞ্জিনিয়ার ছিল সাহেব। আমি বললাম স্যার এইটা টাইপরাইটার মেকানিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট করবি, আমি দরকার করি। হ্যাঁ বাবা ভালো, টাইপরাইটার মেকানিক মানে খুব ভালো, তুই তো বলি তবে এটাও ভালো ছিল ভবিষ্যতে, তবে এর চেয়ে অনেক ভালো। তখন অ্যাপ্লিকেশন দিলাম, হল হলো সেক্রেটারিতে একটা মালিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্ট খুলতে, তার আগে ছিল না।
সেখানে ইন্টারভিউ দিলাম। ওইখানে আবার আমাদের সেই সেন্ট্রাল সাহেব যে ছিল ম্যানেজার, তাকেও ওই বোর্ডে বসাইছে। আর একটা 3 জন ছিল আর কি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সেন্ট্রাল সাহেব, সেক্রেটারি আমার ডিপার্টমেন্টের লোক। ওখান থেকে সিলেক্ট হয়ে গেলাম, সিলেক্ট হয়ে রেমিংটন কমান্ডে। তখনকার সময় ওই মাস্টারির চাকরিতে এইটা হচ্ছে ক্লার্কের চাকরি ছিল। ক্লার্কেও পরীক্ষা, আমি তো খুব টাইপরাইটার মেকানিক, টাইপরাইটিংয়েও শিখছি। মানে সেই 5 টাকা মাসে দিয়ে জানি। আর ওই জানতাম বলেই তো পাস করছিলাম ক্লার্কে। তখন হাওয়া ঘরে অবজারভেটরিতে ইনচার্জ ছিল মৈত্র সাহেব, যার একটা ছেলে ফরেস্টের চাকরি ছিল, ডিএফও পুরানা লোক ছিল। সেই মৈত্র সাহেব শাদিপুরে থাকতাম, সুতরাং হাওয়া ঘরের সাথে যোগাযোগ ছিল। বিশেষ মধ্যে আমরা মাসিদের খুব ভালো মহিলা ছিল, যেতাম। সেও বললো তখন আমার বাবা জীবিত। বাবা বললো তো রেমিংটনে যখন চান্স পাচ্ছি না, তাহলে আমি ক্লার্কের যাচ্ছি না। কারণ তাই কলকাতা থেকে ট্রেনিংয়ে এসে আমি স্টেশন আমার মেরিনি হলো একটা বিরাট বড় একটা ফিটিং শপ। তার এখন হয় গ্লাস টাস দিয়ে ফার্স্ট ক্লাস জগজাগা করা, ওর ভিতরে টাইপরাইটার মেকানিক্যাল আমি মেশিন রিপেয়ার করতাম। তারপরে অফিসের মেশিন কীভাবে মেনটেন করতো ক্লার্কেরা, সে যে তার ইন্সপেকশন অথরিটি আমার দিল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে। হ্যাঁ, 3 মাস পর যে সব দেখাইতাম, মাইনার কিছু হলে পুজো দিতাম, নাইলে লিখে দিতাম। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট, পাঠাও ওয়ার্কশপে, তাদের ওই কি। তারপরে তো দেখা গেল আস্তে আস্তে দিন যায়। মেকানিক অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের পোস্ট খালি হয়েছে, আমাদের ওটা ফিটিং শপ হয়েছে। ফিটিং শপ মেলা লোক কাজ করতো, প্রায় 150 লোক কাজ করতো, জাহাজ বানানো ওটা ঢাকা কোন ডিস্ট্রিক্টে বাড়ি? ঢাকা, একদম পিওর ঢাকা। প্রপার ঢাকায়? প্রপার ঢাকায়। প্রপার ঢাকা না। তো তখন তো দেশ ভাগ হয়নি না? না। তা স্বাধীনতা লড়াই আপনি দেখেছেন? অনেক দেখেছি, অনেক দেখেছি। হ্যাঁ, তখন অনেক দেখেছি। তখন কত বড় ছিলেন আপনি? কত বয়স? আমি 4-এ। তখন 4-এ পড়েন? 4-এ 5-এ। হ্যাঁ, এই কথাটা কেউ জিজ্ঞাসা করে না। একটা মিটিং হচ্ছে, তখনকার দিনে MLA ফিমেলে ছিল। ওই সময় প্রাইম মিনিস্টার ছিল AK ফজলুল হক, বাংলার মিনিস্টারেই প্রাইম মিনিস্টার বলতে। তখনকার দিনে প্রাইম মিনিস্টার ছিল না, গভর্নর ছিল। গভর্নর সে দিল্লি থেকে সব রাতলাইতে, আর স্টেটের রাতলাইতে প্রধানমন্ত্রী AK ফজলুল হক। হ্যাঁ, তখন দেশ স্বাধীন হওয়া তার ভীষণ হওয়া, যেখানে সেখানে খালি মেয়ে। বিশেষ করে আমার মনে আছে বৈশাখ মাসে স্কুল কলেজ ছুটি হইতো, কলেজের ছেলে মেয়েরা আসতো। হ্যাঁ, তারা এই খেলাধুলার ব্যাপারটা নিয়ে, আর একটু বড় বড় বাচ্চাদের নিয়ে এসব স্বাধীনতার গর্ব করতো। খেলাধুলার পরে খেলাধুলা হয়ে গেলে একটু হতো, তখন সবাই না, হয়তো আমরা খেলাধুলার মধ্যে হয়তো 20 জন ছিলাম, 2 সাইডের মিলে, তার মধ্যে 5-7 জন। তো বড়রাও তো খেলতো, তাদের মধ্যে কেউ রংপুরে দিয়ে পড়ছে, কেউ দিনাজপুরে পড়ছে, ওই ঢাকা টাউনে পড়ে, কেউ কলকাতায় পড়ে, এইরকম। ওই সব ছেলেরা খেলাধুলার পরে গ্রাউন্ডে বসে আর সব তুলে দিত, ওরা গল্প করতো। তখন আমি শুনতাম স্বাধীনতা কিনে। যাই হোক, সেটা আমি মাঝখান থেকে আরও কিছু আছে। একটা মিটিং হচ্ছিল দেশ স্বাধীনতার ব্যাপারে, তার মধ্যে মেইন কথা ছিল তখনকার দিনের এই দেশ স্বাধীন হইলে এই মুসলিম লীগ আর হিন্দু মহাসভার যেটা, এইটা ছেলের নাম জানি, এখনের যে ফাউন্ডার বিজেপির শ্যামাপ্রসাদ মুখার্জি। হ্যাঁ, শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমি দেখেছি, তার কথাও শুনেছি বারাকপুরে একটা স্কুলে। তার কথা আমি জওহরলালের দেখেছি,
আমি বল্লভভাই প্যাটেলকে দেখেছি তাকে। নেতাজি সুভাষ, হ্যাঁ, নেতাজি সুভাষকে না তাকে দিয়ে সে আর যুদ্ধ তো শেষ হয়ে গেছে। তার ঘরেতে 2টা রুম, এর চেয়ে বড় বড় 2টা রুম, পাশাপাশি 2টা রুম, সামনে একটু বারান্দার মতো। তখনকার দিনে যা দেখছি, এই রুমে ভরা 3, 4, 5টা আলমারি, খুব সুন্দর আলমারি, লম্বা লম্বা। তার মধ্যে সব ফরেনের অন্যান্য দেশের লোকেরা কী কী উনি এনে সুভাষ বসুর উপহার দিচ্ছে, সেই সব জিনিসগুলো সাজানো সাজানো এই রুমটায়, প্রথম নম্বর। হ্যাঁ, বই টইও আছে। আর ওই পাশে উনি বোধহয় শুইতেন সব বইতে। একটাই যে মুসলমানরা হিন্দুরাও গীতায় পাঠ করে না, এরকম একটা লাঠি দিয়ে বানায়, কাঠ দিয়ে একটা কাঠ দিয়ে বানায়, কি জানি একটা বলে, ওই বইটা রেখা পড়ে। একটা বাঘের চামড়া, বাঘের কি হরিণের আমার আজ মনে নেই, চামড়া বিছানো, চামড়া দিয়ে বসে আসন বানিয়ে ওইটাই বসেই উনি গীতা পাঠ করতো। গীতাটাও এইভাবেই রয়ে গেছে, খোলাই ছিল, ওই দেখেছি। তারপরে ওনার ধুতি, জুতা কমসে কম 20-22 জোড়া জুতা, এই জুতা সব মিলিটারির মতোই বেশি। আর ধুতিটা ওখানে পরেই রয়েছে, আরও ধুতি ব্যবস্থা ছিল, ওই অবস্থা পেয়ে। আর কারণ এটা হচ্ছে এলগিন রোডে, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে না, তার এই পাশটা হলে এলগিন রোড। আমার বন্ধুর বাড়িতে থাকতাম, যাইতাম, বন্ধুর বাবা ই করতো। তো এইটা দেখছি আমার ম্যাট্রিক পাস করার পরে কলকাতা চাকরি, তখন দেখছি সুভাষ বোসের বাড়ি, ওইটা এলগিন রোড। সুভাষ বোসের বাড়ির পাশেই নলিনী সরকার, হ্যাঁ, নলিনী সরকার ছিল তখন এই ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের মতো দেবে। আমার একজন নাম মনে হবে নলিনী, তার গাড়িতেই তো দোতলার উপরে ওই সুভাষ বোসের, ওইটা সুভাষ বোসই থেকে, সুভাষ বোসদের বাড়ি না, কলকাতাতে কোথায় পরবর্তীকালে করতে জানি, এমনি অরিজিনাল বাড়ি তো বোধ উড়িষ্যার কটকে সুভাষ বোসের বিদ্যা বইতে। তবে স্কটিশ চার্চ কলেজে পড়েছি, প্রেসিডেন্সি কলেজে পড়েছি সুভাষ বোস। এইসব গল্পটা, হ্যাঁ, ওই আজাদির জন্য একটা মিটিং হচ্ছে, ইম্পর্টেন্ট কথা। মিটিংয়ের মধ্যে সব আমাদের ওই এরিয়ায় এমএলএ একজন, সেই লেকচার দিতেছে, জমিদারের বাচ্চা, বড় বিরাট বড় জমিদার, সেই লোকটা, উনি ওই সময় এমএলএ ছিল, আবার নতুন করে ইলেকশন মধ্যে, হ্যাঁ, উনি লেকচার দিয়া বলল, লেকচারের মধ্যে বলল, নমশূদ্ররা তাদের আমরা কুয়োর থেকে জল নিতে দিই না, কুয়ো ছুঁইতে দিই না, কারণ মাটির যে চাঁদ, ওইটা বাইটা কুয়া বলে। কে বললো এই কথা? ওই এমএলএ বদল, ওই জমিদারের বাচ্চা, হ্যাঁ, বললো যে ছুঁইতে দেয় না, এইটাই গ্রিভেন্স ছিল। নমশূদ্র ক্লাবের যোগেন মণ্ডলের নাম শুনছেন? যোগেন মণ্ডল মিনিস্টার ছিলাম পাকিস্তানের, নাম করা লোক, অনেক জিজ্ঞাসা করুন, যারা এই যে যারা পলিটিক্স নিয়ে কথাবার্তা হয়, হ্যাঁ, তাদের যে কোনো লোকের জিজ্ঞাসা করে যোগেন মণ্ডল, আপনার নাম শুনছেন কিনা, জায়গা। তাতে উনি কইল, ওই ভদ্রলোক, যে দেখো, নমশূদ্ররা জল নিতে আসলেও তো তাদের জল ফেরত দেওয়া হয় না, হিন্দুরাই ভোরা বেটা ছেলেরা কুয়ার থেকে জল উঠিয়ে তাদের কলসি বুঝেই তো জল নিতে আসে, খাওয়ার জলই তো, রান্নাবাড়ির জন্যে না, যে পুকুর আছে, বিল আছে, ওইসব দিয়ে যার বাড়ির কাছে যান, তাই দিয়ে কাজ করে। উনি এইভাবে বুঝাইলেও, সেই জন্য তোমরা এই কাস্ট হিন্দু আর এই শিডিউল কাস্ট হিন্দুর মধ্যে তোমরা ব্যাস কম করো না, নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করো না, এই হলো ওনার উদ্দেশ্য। কিন্তু যত নমশূদ্র আছে, লড়কে লেঙ্গা পাকিস্তান, হ্যাঁ, লড়কে লেঙ্গা পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, আল্লাহ নারায়ণ তকদির, আল্লাহ আকবর, হিন্দুরাও কইতেন, মানে শিডিউল কাস্টরা, আমিও কইছি। নারায়ণ তকদির মানে
সত্যিকারে আমার শুনছিলাম, ওই মানুষের কাছে শুনে ওই বন্দে মাতরমের মতো। যাই হোক, এইটা হলো আমি তখন 4-এ পড়ি বা 3-তে। আমি আর বাড়ির থেকে 1.5-2 মাইল দূরে মিটিংটা হচ্ছে। হ্যাঁ, তাতে এই কলকাতায় এইসব লিডার যেরকম যায় সেরকম 2-4 জন লিডার আইছে। তার মধ্যে ওই ভদ্রলোক, ওই জমিদারের ছেলে একটা, ওইটার নাম ছিল, জায়গাটার নাম, ওই গ্রামে আমি যে বাড়িতে থাকতাম ওদের মেয়ের বিয়ে হয়েছিল, সেই জায়গাটার নাম নাম করা জায়গা। যাই হোক, এই কথাটা বলবে। আর ব্রিটিশ হটো, ইংরেজ হটো, এইসব একটা স্লোগান ছিল। মানে দেশের যখন স্বাধীনতার লড়াই আর কি সংগ্রাম শুরু হয়ে গেছিল, আরো আগের থেকে। কিন্তু ওই সময় ফজলুল হকরে আমি দেখেছি যে চিফ মিনিস্টার ছিল, চিফ মিনিস্টার না, প্রাইম মিনিস্টার বলতে, বাংলাদেশের চিফ মিনিস্টার। তখন তো বাংলাদেশ আর ভারত একসঙ্গেই ছিল তো, একদম তবে দেশ স্বাধীন চায় এরা। হ্যাঁ, ওই মুসলমানের সাথে যাইয়া ওই নমসূত্র গ্রুপটা, আমরা পাকিস্তান চাইছে আর পেয়ে গেছে নাকি না, অনেকে আলাদা দেশ ভাগ করার যাতে না যায় তার জন্য যত চেষ্টা করছে। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি তো গেছে, তখন অলরেডি হয়ে গেছে, দিল্লি কোন দিক দিয়ে কোন জেলায় কোথায় এইসব হয়ে গেছে লেখাপড়িতে, কাগজে কলমে। হ্যাঁ, তখন তারপরে এইগুলো যখন আস্তে আস্তে হইলো, এই জেলার এইটুক পড়লো পাকিস্তানে, এইটুক পড়লো হিন্দুস্তানে, ইত্যাদি ইত্যাদি করে, তাহলে ওরা এই দেশে তখনকার দিনে পেপারে আনন্দবাজার, বসুমতী, এত বড় বড় পেপার ভরা, আমার এত বিঘা জমি আছে, পুকুর আছে, এত বিঘা জমি, গরু এই কয়টা, এইরকম কেউ যদি থাকে আপনাদের ওই পূর্ববঙ্গে, আমার সাথে বদলি করে, বদল বহু লোকে করছে। তখন আর ওইখানে থাকবে না আর কি। হ্যাঁ, উদ্দেশ্য তাই, সবাই করছে, বহু লোক। বিশেষ করে এই জায়গায় আন্দামানে যখন সেটেলমেন্ট দিয়েছে তখন সেই জিনিসটা আপনি জানতেন? জানতাম না, কারণ লেখাপড়ি যখন শিখছি, 50-তে পাস করলাম, এটা তো সেটেলমেন্টে দিয়েছে 48-এ, 48-এই দিয়েছে ফার্স্ট ব্যাচ এখানে 48-এ আসে। 49 তখন আপনি জানতেন যে এখানে আন্দামানে এরকম সেটেলমেন্টের জন্য মানে রিফিউজি মানে গভর্নমেন্ট থেকে জানতেন না? এটারও এটা কি আমরা আসার তখন ওই মিটিংয়ে শুই না, বাড়িতে এসে পাশে অন্ধকার হয়ে গেছে, পাশের দোকানের থেকে কাগজ কিনা বড় বড় অক্ষরে মোটা মোটা করে ব্রিটিশ, ইংরেজ, ভারত ছড়ো, খালি এই কথাটা, আর কিছু এত বড় কাগজ, ফুলস্কা পেপার যাকে বলে, তখন ইংরেজ, ভারত ছড়ো। আপনি লিখেছেন? আমি লিখেছি, ওইখানে শুনে গেছি। হ্যাঁ, ওইখানে এইরকম করতে হবে এটা, আমি রাত 2-টা লিখছি, কি দিনে লিখছি, পরের দিনে যাই লিখছি, 8-10টা পেপার লিখছি, 8-10টা করে লিখা গ্রামের বাইরে, গ্রামের মেইন জায়গাতে গাছের সাথে বা দেওয়ালে চিপিয়ে দিই। একদিন রাত্রি 9টাই হবে আর কি, দেশের গ্রামে, পাড়া গ্রামে, অনেক রাতে স্বপ্ন, 2জন লোক আছে লণ্ঠন নিয়ে আমাদের বাড়িতে। আমার মায়ের বাবা তো বিদেশে চাকরি করে, তারা ও হরির মা করে রেখে হরিদান বড় হয় না, তাহলে এটাই করে লিখি, এই কেসটা তোমাদের এই কাগজে লিখছে, ওইখানে দিছে, কালিতে সকালবেলা পুলিশ এসে ধরে নিয়ে যাবে, ভয়ে মার ভয়ে গেছে। তখন ওই অত রাত্রেই আমার জ্যাঠতো ভাই একজন ছিল, ওই লণ্ঠন নিয়ে যায় কোথায় দাঁড়িয়েছে, খুলে নিয়ে আসলাম। পেপার সব খুলে নিয়ে এসছেন? খুলে নিয়ে 5-6টা খুলে নিয়ে এসছি। এইটা একটা, আমি কাউন্টে এতদিন বেশি বলি নাই, 2-1জন হয়তো বলছি। তার মানে তখন থেকেই স্বাধীনতার বীজ আমার মধ্যে রয়েছে, স্বাধীনতার বীজ আপনার। ইংরেজ, ভারত ছড়ো,
হ্যাঁ, এই কথাটা লিখলো। বন্দে মাতরম কল যেত না তখনকার দিনে, একটা গ্রুপ বন্দে মাতরম বললেই অ্যারেস্ট নাকি? হ্যাঁ, বন্দে মাতরম করে কোনো মিটিংয়ে বন্দে মাতরম চলছে না, বন্দে মাতরম বলাই যেত না। হয়তো বললেই তখন অ্যারেস্ট করে দিত না। হ্যাঁ, স্বাধীনতা হইয়া আলাদা হয়েছে তারপরে এইসব হয়েছে। তারপরে ওইসব আরো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এইটা কমন হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, এরা কইতো পশ্চিমবঙ্গের ওরা ভারত মাতা কি জয়, হ্যাঁ, এই কইতো আর কি ইত্যাদি। যাই হোক, সে বিরাট কারবার, দেশের অবস্থাই আলাদা, একটা শিক্ষিত সব। হ্যাঁ, অবশ্যই আমি ক্লাস 5-এ পড়ি, আমি তো দিনাজপুরের লজিং থেকে পড়তাম। আমার বাড়ি হচ্ছে ঢাকায়, পাড়াগ্রামে, ঢাকা জেলায়। দিনাজপুরে আমি লজিং থেকে 4 পর্যন্ত গ্রামেই পাঠ করছি, প্রাইমারি স্কুলে, পাঠশালায় আর কি। তারপরে আমি 5-এ যে ভর্তি হই দিনাজপুরে, কোথায় ঢাকা কোথায় দিনাজপুর, আমার বয়স কত হলো 13-14 হবে আমার মনে হয়। মা বাপ সেই দিনাজপুরে বাবা জমিদার শেষটায় কাজ করতো, ওখানে খাজনা আদায় করতে গেছিল, 2-3টা বরকন্দার ছিল, হ্যাঁ, পেঁয়াজ আচারে বলে না, তার সাথে আমিও বাবার সাথে গেছি। তখন তো কোনো ওই গ্রামেতে আলাদেপুর গ্রামের নামটা ছিল। এখন ওই ফুলবাড়ি স্টেশন আছে, হিলি স্টেশন আছে, লোকে বলবে বালুরঘাট আছে, ওই জায়গাতে ওই ফুলবাড়িটা রেল স্টেশন, ফুলবাড়ি ভবানীপুর। আজকাল এই নিজেও ভাবি 5-এ যাইয়া বাহির দেশ দাদু কথা বুঝতাম একটু একটু, আমাকে কথা তো বুঝতোই না। দাদাও ছিল ওই আরেকটা বাড়িতে পাশাপাশি। হ্যাঁ, আমি আর দাদা যখন কথা কইতাম ওরা কেউ বুঝতো না। সব এই যে রাজবংশী দিনাজপুর, রংপুর, এসব ধরনের রাজবংশী, কুচবিহার রাজবংশী, এমনি সাধারণত বলে বাইরের দেশ, এখানে যেমনি বলে আন্দামান, কালাপানি একটু বুঝে, আর বাইরের দেশ বুঝলেও তো কিছু নেই। এই যে বাঙ্গাল, ঘটি, কোথায় রেকর্ড আছে, কিন্তু তো বাংলা চলিত ভাষা, আর গ্রুপ চলিত ভাষা এমনি হয় নাই। তখনকার দিনে বাঙালের সাথেই বিয়ে হইতো, ঘটির সাথেই বিয়ে হইতো, দিবেই না। হ্যাঁ, বিরাট ওইসব। তা মশাই আর ঢাকায় আর যাননি? গেছি আমি কতবার ঢাকায়। তখন তো বারে যেতে পারতাম, তখন পাসপোর্ট টাসপোর্ট হয় নাই, তো 2-4 বছর লাগছে। এখন পাসপোর্ট হওয়ার পরে 1980-তে, দ্যাট ইজ প্রায় 50 বছর। এখন ওইখানে আছে সবাই আপনার? আমার সবাই না, সবাই এসে গেছে, 2-1টা ফ্যামিলি আছে, বিশেষ করে আমার আপন যারটা তো ভাই চাই, তাদের বা তারা আসতে পারেনি, আইছিল, তারাও বর্ধমানে এসে বিরাট এরিয়া কিনছিল, বেশি থেকে চলে গেল। তার মানে তখনকার দিনে যারা রিফিউজি হয়ে গেলে হিন্দু ওই পারে, তাদের যদি ফ্যামিলির কেউ চাকরি করে, চাকরিতেও ওয়েস্ট বেঙ্গলি সব, কল কারখানা সব কিছু এইদিকে, হ্যাঁ, ওইদিকেও ঢাকায় ছিল কতগুলো পাটের মেশিন টেশিন, পাটের জুট মিল ছিল, ঢাকায়ও ছিল। তবে ওইখানে গাইড করতে বড় বড় মেশিনই বাদ্যা ওই বেঙ্গলে পাঠাইত। হ্যাঁ, ওইখানে রশি বস্তা জুট মিলে। তখনকার দিনে তো গঙ্গার এই পারে, কলকাতায় এখানে শ্রীরামপুর, হাওড়া যত 2 পাশে ভরা খালি জুট মিল ছিল, ভরা পড়া। চাকরিতে ওয়েস্ট বেঙ্গলই ছিল। ওয়েস্ট বেঙ্গল যদি কোনো লোকে, যেমনি আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলে হিন্দুস্তানে চাকরি করে, হিন্দুস্তান মানে পশ্চিমবঙ্গ তখনকার দিনে। আমি মা বাবার ভাই বোনদের নিয়ে এসে গেছি, বাড়ি বেঁচে বসে। প্রথম বাড়ি টাড়ি বিক্রি করে আন্দামানে এসে কি সরকার থেকে দিয়েছে জায়গা, না আপনি নিজে? না, পরবর্তী গেলে আমি দরখাস্ত দিয়ে জায়গা পাই। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আমি আবার আসবো আপনার সঙ্গে কথা বলতে, অনেক ভালো লেগেছে সত্যি কথা বলি। কেন না তাহলে এইটুকু যে কইলাম, এই যে মিটিংকে গেলাম, কাগজে লিখলাম, হ্যাঁ, এইটুকু, এরপরে কি হলো? এরপরে তো বললেন না। পরে